ওকে। তো আমাদের আমরা যে আগে ক্লাস করছি, আপনারা কি প্র্যাকটিস করছেন কেউ? একটু কথা বলবেন এখন। জি ভাই, করা হয়েছে। ওকে। রাফি, আল শারাফাত, সোহেল ভাই। জি ভাই। ভাই কি এগুলা নোট টোট করতেছেন? বেসিক যেগুলো ভাই জানি, ওগুলো নলেজ আছে, ওগুলো এক্সট্রা কোনো নোট করি না। যেখানে প্রবলেম হয় সেখানে অবশ্যই নোট করি। আচ্ছা আচ্ছা। এগুলা হচ্ছে ভাই আগের ক্লাস যেটা ভিডিও ক্লাস ছিল ওইটার থেকেও একটু। আমার দিক থেকে তো আমি যেটা বুঝি, না আচ্ছা বুঝলে আচ্ছা। সেটা অবশ্যই নোট করি। ওকে ওকে। তারপরে আপনি আহ, চাইলে প্রিভিয়াস হ্যাঁ, ক্লাস নেওয়ার পরে আবার পরবর্তী ক্লাসে মানে আপনি কোশ্চেন করতে পারেন। শিহান ভাই, শিহান ভাই, শিহান ভাই একটু লাইনে জি, আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওই ক্লাসগুলা কি নোট করতেছেন? হ্যাঁ, আমি পুরোটাই নোট করতেছি। কারণ আমি তো নতুন। হ্যাঁ, ঠিক আছে। আজিজ ভাই, জি ভাই, আপনি নোট নোট করতেছেন এগুলা? আমার কাছে তো এইবার ঠিক সেম টু সেম নোট করা আছে। না, সেম টু তারপরে সেম, যেগুলো সেম নতুন টু মনে সেম, হচ্ছে সেম এগুলো নোট সেম টু সেম করতেছি। নোট করা আছে। আপনারা যদি মনে করেন গ্রুপটারে প্রাণবন্ত রাখবেন, ঠিক আছে? প্রত্যেকেই যার যার নোট একটু শেয়ার করলে গ্রুপটা প্রাণবন্ত থাকবে এবং প্রত্যেকেই মনে করেন একটা এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে আর কি, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আপনারা শেয়ার করবেন যে আমি এটা বুঝতেছি, এটা এটা এইভাবে শিখতেছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ডিফারেন্স হইলে প্রত্যেকেই এটা সলিউশন করে নিতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কারণ এই যে দেখেন, এই যে এখন কইতেছেন যে মানে ইয়া করতে গেলে, কাজ করতে গেলে কাজ করতে পারেন না, কিন্তু আবার বলতেছেন এখন সব নোট করা আছে, এখন সব পারি, সব আছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলা সব। এখন মনে হইব যে আমি সব পারি আসলে, ঠিক আছে? সেকেন্ড টাইম ক্লাস করতেছেন তো, তো এগুলা তারপরেও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়ব হচ্ছে কয়েল বা ইন্ডাক্টর। ওকে, কয়েল বা ইন্ডাক্টর। তো কয়েল কি? কয়েল আমরা অনেক সময় দেখি যে এরকম, আবার মশার কয়েল না, ঠিক আছে? আমার কলমটা আসুক, কলমটা চলে আসছে। আমরা একটু সাদা পেজ নিয়ে নিই, তাহলে ভালো হবে। আচ্ছা, কয়েলটা দেখতে হচ্ছে এর প্রথমত ইয়া চিহ্নটা হচ্ছে এরকম। ইয়া ইয়া ফেলাইছি রেজিস্টরের মতোই চিহ্নটা, বাট একটু ডিফারেন্স। রেজিস্টরটা চিহ্নটা দেখছিলাম কি আমরা এরকম, তাই না? খাস কাটা, খাস কাটা। এটা কি? রেজিস্টর। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, একটু ডিফারেন্স। এটারে এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সেই পথে আমরা পরে যাচ্ছি, বাট আমরা কয়েলটাকে চিনে নেই। তো আবার কয়েল এরকম এরকম করেও থাকে অনেক সময়। আহ, এরকম থাকে, ঠিক আছে? আরো ঘন ঘন থাকে, আরো ঘন ঘন থাকে, ঠিক আছে? এরকম থাকে কয়েল। তো কয়েলটা কি? এ কয়েল অফ ওয়্যার দ্যাট মে ওয়্যার, একটা একটা তার, তারের কুণ্ডুলি, পেঁচানো কুণ্ডুলি, ঠিক আছে? এখানে ইংরেজিতে ইয়াটা দেওয়া আছে, এ কয়েল অফ ওয়্যার দ্যাট মে বি উন্ড অন এ কোর অফ ওয়্যার। হ্যাঁ, একটা দণ্ড, একটা কোরের মধ্যে, লাল পেন নিয়ে নেই, একটা দণ্ড এই কোর দ্বারা পেঁচানো থাকে, ঠিক আছে? এই কোরটা দ্বারা পেঁচানো থাকে। আবার কি, প্রথমত একটা দণ্ড আঁকলাম, তারপরে সেটাকে আমি এই একটা কোর দ্বারা
এটাকে আবদ্ধ করে দিলাম। তো এটা মাঝখানে যে দণ্ডটা আছে এটা হতে পারে আপনার ম্যাগনেটিক অথবা নন ম্যাগনেটিক, ঠিক আছে? ম্যাগনেটিক অথবা নন ম্যাগনেটিকের উপরে এই কপার কপার ওয়্যার কপার ওয়্যার ওয়্যার মানে তার, এই কপার ওয়্যার তারটা হচ্ছে পেঁচানো থাকে। এটা ম্যাগনেটিকও হইতে পারে, ম্যাগনেটিক অথবা হচ্ছে নন ম্যাগনেটিক, ম্যাগনেটিক অথবা নন ম্যাগনেটিক দুই ধরনের। এই যে ভিতরে যে দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি এই দণ্ডটা আর কি, হ্যাঁ, এটা যে কোনো একটা দিয়া এই কপার ওয়্যারটাকে যদি আমরা এভাবে কুণ্ডলী পাকাই সেটা হচ্ছে আমাদের কয়েল। তো এই কয়েলের ভিতরে আমাদের ব্যাক ইএমএফ তৈরি হয়, ব্যাক ইএমএফ। সেটা আমরা কিভাবে তৈরি হয় সেটা আস্তে আস্তে যাব। তো এই কয়েলের ভিতরে প্রথমত যদি আমরা এইভাবে মনে করেন একটা কয়েল আছে, এরকম একটা কয়েল আছে, তো আমরা এদিক দিয়ে যদি ডিসি দেই সরাসরি এদিক দিয়ে ডিসি পাস হয়ে যাবে। তো ডিসি পাস হয়ে যাবে, তো মানে সরাসরি ডিসিটা সরাসরি পাস হয়ে যাবে। আর ইলেকট্রিসিটি 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 আর হচ্ছে কয়েল, ম্যাগনেটিক ম্যাগনেটিক কয়েল, ইলেকট্রিসিটি একে অপরের সাথে মানে এটা কি বলে জড়িত। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিক কয়েল একে অপরের সাথে জড়িত এবং এদেরকে বলা হয় টু সিস্টার। একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না, মানে এক ঘরের দুই বউ, ঠিক আছে? তো এটা যদি না থাকে এটা হবে না, এটা যদি না থাকে এটা হবে না, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, ঠিক আছে? সো এরা দুইজন একে অপরের সাথে জড়িত। দেন হচ্ছে আমরা যদি এই জাস্ট কনভার্ট ইনটু ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আচ্ছা, তো এইখানে আমরা আগে থেকে জানি যে আমরা কোনো শক্তি তৈরি করতে পারি না অথবা ডেস্ট্রয় করতে পারি না। জাস্ট কি হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়, তাই না? একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়। এখানে যদি আমরা একটা ইলেকট্রিসিটি দেই তো সেটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হবে। মানে হচ্ছে যে এক ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্মে রূপান্তর হবে। যেই ভোল্টেজটা এদিক দিয়ে আমরা পাস করব এক ভোল্টেজ থেকে আরেক ভোল্টেজে পরিণত হবে। তো আমরা এখানে আরেকটা চিত্র আঁকবো। যখন এই দিক দিয়ে আমাদের কোনো ইলেকট্রিসিটি প্রবাহ করা হয় তখন এখানে কি হয়, এখানে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, এক ধরনের ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটাই হচ্ছে আমাদের শক্তি, ঠিক আছে? এই ম্যাগনেটিক ফিল্ডটাই হচ্ছে আমাদের শক্তি। তো এখানে নর্থ এবং সাউথ দুইটা পোল থাকে,
নর্থ এবং সাউথ। এটা হয়তো একটু এলোমেলো লাগতেছে, দেখতে থাকেন, লাস্টের দিকে আসলে ইয়া হয়ে যাবে। নর্থ এবং হচ্ছে সাউথ। দেখেন এইখানে যখন এই বাউন্ডিং এর মধ্যে এইখানে তো দুইটা কয়েল থাকে, ঠিক আছে, কয়েল থাকে। তো এই যখন এই কয়েলের মধ্যে ইলেকট্রিসিটি প্রবেশ করানো হয়, তো এইখানে এরকম একটা শক্তির তৈরি হয়, শক্তি। এই জিনিসটা কেন দেখাইতেছি, সামনে এটা কাজে লাগবে, ঠিক আছে। তো যখন আমাদের এই ফিল্ডটা তৈরি হয়, এই ফিল্ড তৈরি হওয়ার পরে এখানে একটা ম্যাগনেটিজমের তৈরি হয়। আর এই ম্যাগনেটিজমটাই হচ্ছে ইলেকট্রিসিটি। এই ম্যাগনেটিজমটাই হচ্ছে ইলেকট্রিসিটি। আমাদের বড় বড় পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা যে বিদ্যুৎ পাই, এই বড় বড় পাওয়ার প্ল্যান্টের মধ্যে এই সিস্টেমটাই ইউজ করে আমাদের এই বিভিন্ন গ্রিডে, তারপরে আস্তে আস্তে সেই গ্রিড থেকে আরেকটা ছোট গ্রিডে, ছোট গ্রিড থেকে এলাকায়, এলাকায় থেকে এলাকার এই কোনো গ্রামের কোনো ট্রান্সফরমারে এটা বিদ্যুৎটা দেওয়া হয়। সো এই যে কয়েল এবং হচ্ছে কয়েল এবং ইলেকট্রিসিটি দুইটা হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। সো দে আর রিলেটেড উইথ ইচ আদার, বোথ আর ডিপেন্ডেন্ট ইচ আদার, জাস্ট দুজনেই দুজনের উপর নির্ভর করে থাকে, একজন আরেকজনের ছাড়া চলতে পারে না। কোনটা? ইলেকট্রিসিটি আর হচ্ছে এই ম্যাগনেটিক কয়েল। তো এটার কাজ কি? এই যে কয়েলের, এই কয়েলের কাজ কি? কয়েলের কাজ হচ্ছে ডিসি কারেন্টটা পাস করা, বা ডিসি কারেন্ট যখন আমরা এইখানে দেই, এটার সাথে সাথে একবারে স্ট্রেইট পাস হয়ে যায়, ডিসি স্ট্রেটলি পাস হয়ে যায়, ডিসি পাস। তাহলে এটার আমরা একটা কাজ পেলাম যে ডিসি পাস। আর হচ্ছে নেক্সট আসবে আরেকটা, যে এসি কে ব্লক করে দেয়, এসি ব্লক করে দেয়। আরেকটা চিত্র দেখাই। যখন এখান দিয়ে এসি সাপ্লাই দেওয়া হয়, এটা হচ্ছে কপার এসি কারেন্ট। যখন এখান দিয়া এই এসি কারেন্টটা প্রবাহ করা হয়, তখন এখানে এসে এই ম্যাগনেটিক ফিল্ডটা এখানে তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হওয়ার পরে এখানে কি হয়, সে কি করে, এই কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে যেতে চায়, ঠিক আছে। এখানে যে ফিল্ড তৈরি হয় সেই কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে যেতে চায়। তো যখন বের হয়ে যেতে চায় তখন কি করে, আমাদের যে এই যে এসি কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে, এই কারেন্টটা কি করে আইসা আবার এদিকে এটারে প্রেসার দেয়, দুইজনে টক্কর খায়, ঠিক আছে। এখানে তো প্রথমত এসি কারেন্ট প্রবেশ করছে, এদিকে প্রথমত এসি কারেন্ট প্রবেশ করছে, প্রবেশ করার পরে যখন এইখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স শুরু হয়ে গেছে, এখানে যখন মিউচুয়াল ইন্ডাকটেন্স শুরু হয়ে গেছে তখন তো তাদের মধ্যে একটা শক্তি তৈরি হয়েছে, এবং সেই শক্তিটা কি করে, সেটা আবার পিছনের দিকে ফিরে আসতে চায়। তো যখনই পিছনের দিকে ফিরে আসতে চায় তখনই আবার এই এসি কারেন্ট কিন্তু এখান দিয়ে ঢুকতেছে, তখন
এদের মাঝখানে গিয়া দুইজনের টক্কর খায়, এরকম দুইজনে টক্কর খায়। সো এইটা এদিকে ঢুকতে দেয় না, এবং এইটা এদিকে আবার এখানের যে আবার এসির মতো বা যে শক্তিটা তৈরি হয়েছে এটাকে এদিকে আসতে দেয় না। তো এইটাকে বলা হইতাছে ইন্ডাকটেন্স। আমরা এতক্ষণ যে মানে বললাম যে কি কারণে এটা মানে আমরা দেখাইলাম আগে কয়েল, তারপর হচ্ছে কপার ওয়্যার। তো এই কারণে এইখানে হচ্ছে আমাদের একটা ইন্ডাকটেন্স তৈরি হয় যেটা এদিকে আসতে পারে না। আর এইটাই হচ্ছে আমাদের কয়েলের কিন্তু একক, এই ইন্ডাকটেন্স। কয়েলের ভিতরে যখন এসি কারেন্ট দেওয়া হয় তখন কয়েল চেঞ্জিং দ্য পোলারিটি, যখন এটা আরেকটা কথা আছে এখানে, যে এইখানে যখন এটা এসি কারেন্ট দেওয়া হয় তখন কয়েল কি করে, তার পোলারিটি চেঞ্জ করে ফেলে। পোলারিটি এদিকে যাওয়ার সময় সে না যায়া সে কি করে, এদিকে উল্টা আসতে থাকে, ব্যাক ইএমএফ তৈরি হয়। এবং এইখানে টক্কর খাইয়া সেটা আবার এই কয়েলের ভিতরেই প্রবেশ করে। তো এরকম করে এখানে পালস আপ ডাউন হতে থাকে এবং রোলিং হতে থাকে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যা একটা এনার্জি হিসেবে বিবেচিত হয়, এবং সেইখানে একটা এসি কারেন্ট তৈরি হয়। এসি কারেন্ট তৈরি হয়। সেই কারেন্ট অপোজিট ডাইরেকশনে চলে এবং বা পরিবর্তন হয়ে যায়। অপোজিট ডাইরেকশনে চলে, যেটা দেখাইলাম এখানে যেই এসি কারেন্টটা তৈরি হয় সেটা অপোজিট ডাইরেকশনে চলে এবং পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গিয়ে কি করে, এদিকে ঢুইকা পড়ে। তো এদিকে ঢুকার ফলে যখন এখানে টক্কর খায় তখন এখানে আবার এটারে কি করে, ব্যাক করা আবার এই কয়েলের ভিতরে প্রবেশ করে দেয়। এই কয়েলের ভিতরে এদিকে প্রবেশ করে দেয়। এখানে তো টক্করই খাইছে, টক্কর খাওয়ার পরে এখান থেকে এটা ঘুরে আবার এটারে ভিতরে ঢুকা যায়। তো একে বলা হয় ব্যাক ইএমএফ। এই যে টক্কর খায় যে ভিতরে ঢুকছে এটারে বলা হয় ব্যাক, BACK, ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ মানেটা লেখা রাখবেন। ব্যাক ইএমএফ মানে হচ্ছে যে বিতে তো বিইএম আমরা লিখতে পারি বিইএমএফ। হ্যাঁ, তো বি দিয়া তো ব্যাক, আর ই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, যে এই এবং আমরা যে মাদারবোর্ডে কয়েল ইউজ করি আমরা কেন এটা পড়তেছি সেটাও আমাদেরকে কিন্তু জানা দরকার, যে আমাদের এটা কি দরকার, কেন পড়তেছি। আমাদের এই ইলেকট্রোমোটিভ ফোর্স কেন তৈরি করা লাগে, হ্যাঁ, কোথায় এটা কাজ হয়। দেখেন এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেকশনে আমাদের কয়েল দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে আমাদের কয়েল দেওয়া আছে। এই প্রত্যেকটা সেকশনের যেখানে কয়েল আছে সেখানে হচ্ছে একটা বাক কনভার্টার আছে, বাক কনভার্টার। সেইখানে এই ধরনের মানে পালস জেনারেট করা লাগে, আর পালস জেনারেট করতে হইলে আমাদের কয়েলের প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা বাক কনভার্টার হচ্ছে পরে পড়ব যে বাক কনভার্টারটা কি। ওইখানে সুইচিং হয়, ওইখানে অতিরিক্ত পালস জেনারেট হয়, এবং ওই পালস জেনারেটরের কারণে ওইখানে কি হয়, এই ধরনের ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। এবং এই ইলেকট্রোমোটিভ ফোর্স যদি আবার আমাদের এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স যেখানে তৈরি হয় সেই এখানে সুইচিং হয়, এইগুলা যদি এসির মতো ভাব তৈরি হয়, তখন এই এসির মতো ভাব তৈরি হলে আমাদের এই যে প্রসেসর আছে বা এই যে কোনো সেকশন আছে, এই সেকশনের ভিতরে যদি এই ইমপিউরিটি কোনো কিছু চলে আসে,
তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হয়তো মেশিনটা ঠিকমতো কাজ করবে না। হ্যাঁ, হয়তো মোটামুটি কাজ করবে কিন্তু প্রপারলি কাজ করবে না, দেখা যায় স্লো হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। ঠিক আছে, তো এই কারণে এই ধরনের একটা সিস্টেম দিয়ে দেয় যাতে আমাদের ওই যে এসির মতো ভাবটা তৈরি হয় সেটা যেন এদিকে ব্যাক না করতে পারে। আবার ব্যাক করলেও এখানে আরেকটা সোর্স দেওয়া আছে যেটা সেটাকে গ্রাউন্ড করে দিবে। ঠিক আছে, সেটা আমরা দেখাবো যখন আমরা বাক কনভার্টার করব। আমরা এখানে এই এক একটা সেকশনের, র্যাম সেকশনের সুইচিং, এই তারপরে হচ্ছে প্রসেসরের সুইচিং, তারপরে হচ্ছে পিসিএস এর সুইচিং, আইসিএস এর সুইচিং, এগুলো আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পারবো যে আসলে বাক কনভার্টারটা কি এবং এর কেন প্রয়োজন। ওকে, তো যখন এসি কারেন্ট দেওয়া হয় কয়েলে, ব্যাক ইএমএফ তৈরি হয় বা শক্তি তৈরি হয় এবং তা কয়েলে প্রবেশ করে যায়। ঠিক আছে, যখন ব্যাক ইএমএফটা তৈরি হয় তখন এটা কয়েলে প্রবেশ করে যায়। এসি কারেন্ট, ব্যাক ইএমএফ, এসি কারেন্ট অ্যান্ড ব্যাক ইএমএফ দুই দিক থেকে এসে দুজনকে টক্কর মারে। যেমন যা আগে আমি বললাম দুইটা যেমন দুইটা হুন্ডা যদি একসাথে আইসা ধাক্কা খায়, একটা একদিক থেকে আসতেছে, আরেকটা আরেক দিক থেকে আসতেছে, তখন সেখানে কি পরিমাণ ফোর্সটা তৈরি হয়। একটা আসতেছে 100 কিলোমিটার ব্যাগে আর আরেকটা আসতেছে 50 কিলোমিটার ব্যাগে। ঠিক আছে, তো সেইখানে যদি এই হুন্ডা দুইটা একসাথে টক্কর খায় তখন সেখানে বলেন তো কত ইয়া হবে, ফোর্স জেনারেট হবে। একটা হুন্ডা আসতেছে হচ্ছে 100, আরেকটা আসতেছে 50 কিলোমিটার ব্যাগে। তো এইখানকার ফোর্সটা কত হবে আমাদের যখন এখানে টক্কর খাবে 150-তে। ঠিক আছে, 150-তে সে টক্কর খাবে। তো তখন দুইজন দুইজনকে কি করবে, সে চাবে এই 100 কিলো চাবে যে তারে ধাক্কায় ওইদিকে নিয়ে যেতে, আর 50 কিলো চাবে যে এদিকে ধাক্কায় নিতে। কিন্তু 50 কিলো শক্তি তো ওইটা না, 50 কিলোরে সে ধাক্কা ওদিকে নিয়ে যাবে। তো দুইজন দুইজনকে অপোজ করে, বাধা দেয়, এটাকে বলা হয় ইন্ডাকটেন্স। এই জিনিসটাকেই বলা হয় ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স, ঠিক আছে, ইন্ডাক্টরের এই যে প্রপার্টিসটা, এটাই হচ্ছে ইন্ডাকটেন্স, যে শক্তি ইলেকট্রোমোটিভ ফোর্সটাই হচ্ছে ইন্ডাকটেন্স। তো এখানে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হয় না, ক্যান্সেল ইচ আদার। তো এখানে একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়, সো আউটপুটে কোনো কারেন্ট আসবে না। ইন্ডিপেন্ডেন্স ইন্ডাকটেন্স মিন্স অপোজিশন অফ ফ্লো অফ এসি কারেন্ট। তো ইন্ডাকটেন্স মানে কি, ইন্ডাকটেন্স মানে হচ্ছে যে অপোজিশন of flow of current, flow of current. Inductance means opposition of flow of AC current, AC opposition মানে অপোজ হবে, অপোজ মানে বাধা প্রদান করে, এসি কারেন্টকে বাধা প্রদান করে। মাদারবোর্ড square size of coil, AC current, location means of coil. আচ্ছা, আমরা মাদারবোর্ডে তো কয়েল দেখাইলামই, ঠিক আছে, তো কয়েল আমরা চেক কিভাবে করব, এইটুকের মধ্যে কি কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, মূল বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, কথা বলেন, কথা বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি। আনমিউট হন।
আল শারাফত, হ্যালো। সরফরাজ উদ্দিন, সরফরাজ ভাই। জি ভাই, বুঝতে পারছি। আমাদের মূল কথাটা আমি আবার বলে দিই। মূল কথাটা হচ্ছে যে এইখানে যখন একটা কয়েল ব্যবহার করা হবে, তখন যখন এখানে ইলেকট্রিসিটি প্রবাহ হবে, তখন সেইখানে একটা এই কয়েলের ভিতরে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে। জাস্ট এটাকে সে এদিকে যাইতে দিবে না, ঠিক আছে? এসি কারেন্ট এসে সেকে অফ করে দিবে, এবং এখানে যে পিওর কারেন্টটা আছে সেটা হচ্ছে তার আউটপুটের দিকে প্রবাহিত করবে, ঠিক আছে? আর এই যে ব্যাক ইএমএফটা তৈরি হলো, এটা আবার এদিকে ঘুরা এদিকে এটার ভিতরেই চলে যাবে। সো কাউকে ডিস্টার্ব করবে না। তারপরেও যদি এখানে চলে আসে, এখানে আমাদের সেকেন্ড মসফেটে একটা গ্রাউন্ড দেওয়া থাকে। এই গ্রাউন্ড দিয়ে সে যদি এসি আইসেই থাকে কোনো প্রকার, তাকে গ্রাউন্ড করে দেয়। এটা আমরা বাক কনভার্টারে পড়বো, বা সুইচিং যে যখন পড়বো তখন আমরা বলবো। তো কয়েলকে আমরা কিভাবে চেক করব সেটা একটা বিষয়। তো কয়েলকে চেক করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মিটারটিকে বাজার মোডে নেওয়া। ওকে, আমরা বাজার মোডটাকে দেখি। বাজার মোড তো সবাই চিনি মনে হয়, না? তো এই যে আমাদের কন্টিনিউটি যেটা মোডটা আছে, এইটা হচ্ছে আমাদের বাজার মোড। তো এই বাজার মোডে রেখে আমরা কয়েলের যে দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তের মধ্যে ধরবো। এটা অবশ্যই কিভাবে ধরবো? আমরা ব্যাটারি এবং অ্যাডাপ্টার লাগানো ছাড়া, ব্যাটারি এবং অ্যাডাপ্টার লাগানো ছাড়া আমরা এটা ধরবো। ধরে দেখব যে শব্দ করে কিনা, এখানে শব্দ করে কিনা। শব্দ করলে ইটস ওকে, ঠিক আছে? এবং এর সাথে সাথে যখন আমরা ধরবো, এর সাথে শব্দ করবে এবং 0 ওহমস দেখাবে, 0 ওহমস। আর এখানে যদি 10, 20, 30, 100 দেখায়, সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ। সাধারণত এটা খারাপ হয় না। সাধারণত এটা খারাপ হয় না, কারণ হচ্ছে এটার ভিতরে তো একটা কয়েল থাকে, কয়েলই থাকে, ঠিক আছে? অনেক শক্তিশালী ওয়্যার থাকে। সো এখানে কাটে না, ঠিক আছে? আর কয়েল কখনো নষ্ট হয় না, ঠিক আছে? হয়তো এক জায়গায় ইয়া হয়ে যায়, কিন্তু পুরাপুরি কয়েল কিন্তু নষ্ট হয় না। তো আমরা যখন এটা মাপবো, তখন বাজার মোডে মাপবো, এবং দুই সাইডে ধরলে এটা 0 ওহমস। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? আমাদের কিন্তু সবচেয়ে বেশি আমরা এই কয়েলের উপরেই ডিপেন্ড করে ল্যাপটপ, ডেস্কটপ সার্ভিস করব। সো আমাদের এই নোটটা ভালো করে লিখে রাখেন যে আমরা কয়েল কিভাবে টেস্ট করব। কয়েলটা টেস্ট করব হচ্ছে বাজার মোডে, যে কয়েল ঠিক আছে কিনা, আর হচ্ছে 0 ওহমস দেখাবে, হ্যাঁ? উইদাউট অ্যাডাপ্টার এবং ব্যাটারি ছাড়া টেস্ট করতে হবে। নর্মালি কয়েল নট ব্যাড, যেহেতু কয়েল বাউন্ডিং উইথ কপার ওয়্যার। তো এখানে বলে দিচ্ছি আমি আগেই যে যেহেতু কয়েলটা একটা কপার ওয়্যার দ্বারা বাউন্ডিং থাকে, সেক্ষেত্রে এখানে কয়েল নষ্ট হওয়ার চান্স নাই। তো আবার এই যে এখন চলে আসছে যে কয়েল ইউজ ফর বাক কনভার্টার। হ্যাঁ, প্রত্যেক চিপের জন্য আলাদা আলাদা ভোল্টেজ। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
হ্যাঁ, হ্যালো। বলেন। বলছি যখন ডিফল্ট মোডে যখন ধরবো তখন দুই পাশে কি সিগন্যাল পাবো, মানে জিরো ওহমস দেখালে? 0 ওহমস দেখাবে এবং আপনার বাজার মোডে শব্দ হবে, তাইলে ওকে এটা। বুঝছেন? ঠিক আছে। কয়েল জাস্ট ফিউজের মতো কাজ করে। আমরা ফিউজ কি দেখি এখানে? ও এরকম না ফিউজ, না, ফিউজ হচ্ছে এরকম। ফিউজের এই মাথায় ধরলে বাজার মোডে, আর এই মাথায় ধরলে শব্দ হবে, তাই না? এখানে শব্দ হবে অ্যাজ লাইক এস কয়েল, বাট কয়েলের ভিতরে একটা ইন্ডাকটেন্সের সৃষ্টি হয়, এই জন্য সেটা কয়েল। তো প্রত্যেক চিপের জন্য আমরা এই কথাটা আগেও বলে ফেলছি অলরেডি, প্রত্যেক চিপের জন্য আলাদা আলাদা হবে, প্রত্যেক চিপের জন্য আলাদা আলাদা হবে কয়েল প্রয়োজন হয়। কয়েল, প্রত্যেক চিপের জন্য আলাদা আলাদা কয়েল প্রয়োজন হয়, এবং সেই কয়েলে আলাদা আলাদা ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদাভাবে লাগে। তো সেই জন্য এই কয়েলকে বাক কনভার্টারে ইউজ করা হয় সুইচিং এর জন্য। সুইচিং করলে, আমি আগেও বলছি আবারও বলতেছি, যে যখন সুইচিং করা হয় তখন সেখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হয়, বা সেখানে জাং ভোল্টেজের তৈরি হয়। সেই ভোল্টেজগুলারে পিওর করার জন্য এই কয়েলগুলা ইউজ করা হয়। ঠিক আছে, কয়েলগুলা ইউজ করা হয়। তো আমরা সাধারণত মাদারবোর্ডের মধ্যে 5 থেকে 6টা কয়েল দেখি, বা 7টা 8টা কয়েল দেখি। এক একটা সেকশনের জন্য এই কয়েলগুলা দেওয়া হয়। তাহলে 6 থেকে 7টা সেকশন তো আছে, আমরা জানি আগে থেকেই, যে একটা ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডের মধ্যে 6টা বা 7টা সেকশন। ডেস্কটপের ভিতরে সেকশন 5টা, ম্যাক্সিমাম হচ্ছে 5টা এই কম্পালসারি, আর ল্যাপটপের ক্ষেত্রে হয়তো 6 থেকে 7টা হইতে পারে। ঠিক আছে, তো এই প্রত্যেক সেকশনের জন্যই এরকম সুইচিং এর প্রয়োজন হয়, আলাদা আলাদা কারেন্টের প্রয়োজন হয়, আলাদা আলাদা ভোল্টেজের প্রয়োজন হয়। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেক সেকশনের জন্য আলাদা ভোল্টেজ, আলাদা কারেন্ট তৈরি হয়, এবং সেই জন্য সেইখানে প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের এই কয়েল ইউজ করা হয়, এবং এই কয়েলের উপরেই ডিপেন্ড করি আমরা মাপার জন্য যে সেই সেকশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো সেই সেকশনে যেমন কি কি সেকশনগুলো হচ্ছে, বলেন তো কি কি সেকশন হইতে পারে? প্রথমে আসে আমাদের RAM section, আচ্ছা র্যাম সেকশন, র্যাম। তারপরে আমরা একটু সিকোয়েন্সিয়ালি বলি, port, সিকোয়েন্সিয়ালি আসলে কোনটা আসে প্রথমত? 5 volt, না, 5 ভোল্টের আগেও ভোল্টেজ আছে। চার্জিং সেকশনে একটা কয়েল থাকে প্রথমত, তাই না? চার্জিং what's the laptop physics, কয়েল 19 ভোল্ট সেকশন। তারপর হচ্ছে 2 5 ভোল্ট 3 ভোল্ট কয়েল। 3 volt, ওকে, তারপরে 4 RAM, 3 হচ্ছে র্যাম। তারপরে 4 PCH PCS, ICH, 1.8, হ্যাঁ 1.8 ভোল্ট, তারপরে 1.05 ভোল্ট, তারপরে হচ্ছে ব্যাটারির জন্য 10 ভোল্ট কয়েল, আলাদাও দিতে পারে, আবার 19 ভোল্টেরটাও দিয়ে দিতে পারে, তাই না? তারপরে 1 ভোল্ট কয়েল ভিটিটি, তাই না? এই রেসপেক্টেড সেকশনগুলোকে পরিচালনা করার জন্য আমাদের বাক কনভার্টার প্রয়োজন হয়, এবং বাক কনভার্টারের জন্য বাক কনভার্টার
হ্যাঁ, বাক কনভার্টার। আর সেই বাক কনভার্টারের জন্য আমাদের প্রয়োজন হয় কয়েল। ওকে, বাক কনভার্টারের এখানে আপার মসফেট, এখানে থাকে লোয়ার মসফেট, এটার সাথে কানেক্টেড থাকে। ধীরে ধীরে কিন্তু আমরা ঢুকে পড়তেছি, ঠিক আছে। এখানে মেইন ভোল্টেজ 19 ভোল্ট থাকে বা 10 ভোল্ট থাকে ব্যাটারি ভোল্টেজের। আর এই কয়েল এর সাথে ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেটের সাথে কানেক্টেড থাকে। ফার্স্ট মসফেটের গেট এবং সেকেন্ড মসফেটের গেট কয়েলের সাথে এবং চিপের সাথে কানেক্টেড থাকে। এটা আমি কি তো এটা চিপের সাথে এই কয়েলের কানেকশন থাকে এবং এখানে ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের গেট কানেকশন থাকে। দেন এইখানে এক ধরনের ফার্স্ট গেটে এক ধরনের পালস তৈরি হয়, সেকেন্ড গেটে এক ধরনের পালস তৈরি হয় বাই দা চিপের নির্দেশনা অনুযায়ী সে এখানে পালস তৈরি করে। একবার একে অফ রাখে, একবার এখানে চালু করে, একবার একে অফ রাখে, একবার একে চালু করে। তখন এখানে কি হয়, একবার চালু একবার অফ, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, মানে এখানে ব্যাক ইএমএফ তৈরি হয়। সে কি করে, কয়েলটা এই পাশে চলে আসবো, কয়েলটা এখানে আসবো, আমি সামনে দিয়ে ফেলাইছি। তো সেই ব্যাক ইএমএফটা তৈরি হয় এখানে, ব্যাক ইএমএফ। সেই ব্যাক ইএমএফটা কি করতে চায়, এইদিকে আইসা পড়তে চায়, আর এটা আসলে তো আইসি ঠুস। তখন কি করে, সে আবার এই ভিতরেই ইনডিউস হয়ে যায়, এখানেই এই কয়েলের ভিতরেই ইনডিউস হয়ে যায়, যেহেতু এদিক দিয়ে একটা ভোল্টেজ যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখানে দেখতেছি যে এইখানে কিন্তু এসি যাইতেছে ডিসি, কিন্তু আমরা বলতেছি এখানে এসি আইসা এটারে ই করে দেয়। তার মানে এখানে কিন্তু এসিরও দরকার আছে। এই যে এখানে পালস সেটিং হয়, এই পালস সেটিং এর মাধ্যমে কিন্তু কিছু এসি তৈরি হয়। যখন এই এসি তৈরি হয় আর এই এসি তৈরি হয়, এই দুইজনে আইসা টক্কর খায়, টক্কর খায়া এটা এইটার ভিতরেই ঢুকে যায় এবং এইখানে একটা পিওর যে ভোল্টেজটা আছে সেটা এখান দিয়ে পাস করে এবং এইখানে আরো ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটরের মাধ্যমে আরো পিওর করে এখান থেকে এখানে ভোল্টেজ পাঠায়। পাঠানোর মাধ্যমে আউটপুটে আমাদের প্রপার ভোল্টেজটা, পিওর ভোল্টেজটা পায়, ঠিক আছে। সব জাঙ্ক ভোল্টেজ এরা খায়া দেয়, এই কয়েলে খায়া দেয়, এখানে যে সেকেন্ড মসফেট আছে সেই সেকেন্ড মসফেটে খায়া দেয়। এটা মাথায় ঢুকবো না এখন, সেকেন্ড মসফেট ফার্স্ট মসফেট কি, যারা নতুন তাদের এখন এগুলা ধরার দরকার নেই। আমরা বুঝতেছি কি, আমরা বুঝতেছি হচ্ছে কয়েল। হোয়াট ইজ কয়েল, আমরা কয়েল বুঝতেছি। কেন কয়েল ইউজ করব, মানে কোথায় ইউজ করব, সেই জিনিসটা আমরা জানলাম। জাস্ট যে আউটপুট ভোল্টেজটাকে পিওর করার জন্য আমাদের এই ইন্ডাক্টর প্রয়োজন হয়, ব্যাক ইএমএফ কে রুখে দেয়, খায়া দেয়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের এই প্রত্যেকটা সেকশনে এই কয়েল ইউজ করা হয়। এখন আমরা বলতে পারবো না যে কয়েল কেন ইউজ করা হয়, ঠিক আছে। এখন আমরা অবশ্যই বলতে পারবো যে এই কয়েল কেন ইউজ করা হয়। একটু উত্তর নেই, দেখি উত্তরটা কি হয়। কয়েল কেন কি ইউজ করা হয়? হ্যালো, হ্যাঁ আজিজ ভাই বলেন। আজিজ ভাই হ্যান্ড রেজ করছে, বলেন আজিজ ভাই। হ্যালো, সরফরাজ। আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার কয়েল ব্যবহার করা হয়। না, আউটপুট ভোল্টেজটাকে পিওর একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য আউটপুটে কয়েল ইউজ করা হয়, ব্যাক ইএমএফ কে রুখে দেয়, ঠিক আছে। আউটপুট ভোল্টেজকে পিওর ভোল্টেজ হিসেবে না, এই ইনপুট ভোল্টেজকে আউটপুটে পিওর হিসেবে পাঠানোর জন্য কয়েল ব্যবহার করা হয় এবং এক একটা সেকশনে এক এক ধরনের ভোল্টেজ, এক এক ধরনের কারেন্ট তৈরি হয় এবং এক এক ধরনের ব্যাক ইএমএফ তৈরি হয়, সেটাকে রোখার জন্যই এই কয়েল ইউজ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, ডিসকানেক্ট করেন, এই অফ করেন, সাউন্ড অফ করে দেন।
তো আমরা এই যখন একটা ভালো মাদারবোর্ড যখন আমরা পাবো হাতে, আমরা একটা ভালো মাদারবোর্ড যখন পাবো, তখন আমরা যদি সেটাকে পরিমাপ করতে চাই, ঠিক আছে, সেটাকে পরিমাপ করি, তো আমাদের প্রত্যেকটা সেকশনে আমরা আলাদা আলাদাভাবে যদি আমরা পরিমাপ করি, এই মাদারবোর্ডে এইখানে কত ভোল্টেজ, এইখানে কত ভোল্টেজ, এইখানে কত ভোল্টেজ, এইখানে কত ভোল্টেজ, এইখানে এই কয়েলে কত ভোল্টেজ, আরো কয়েল থাকতে পারে, ল্যাপটপের মাদারবোর্ডে আরো কয়েল আছে, এখানে মাত্র কয়টা দেখাচ্ছে, 5টা কয়েল, ঠিক আছে। জাস্ট একটা হচ্ছে এখানে র্যামের জন্য, আর কোর, জিএফএক্স কোর, এই তো, আর বেশি দেয় নাই। তো যখন ভোল্টেজ মাদারবোর্ডে দেওয়া হয় তখন মাল্টিমিটারের মাধ্যমে চেক করতে পারি আলাদা আলাদা ভোল্টেজ দেখতে। যদি ভোল্টেজ না আসে তবে সেই পার্টিকুলার কয়েল নট ওয়ার্কিং। মানে কি, যে যদি আমাদের এই কয়েলে ওই র্যামের ভোল্টেজটা না আসে, তাহলে ওই পার্টিকুলার সেকশনটাই খারাপ, ঠিক আছে। আমাদের যদি এই 1.1 ভোল্ট যদি কাজ না করে, 1.8 ভোল্ট যদি কাজ না করে, তাহলে সেই পার্টিকুলার সেকশনটা খারাপ। যদি আমাদের এই কোরের ভোল্টেজটা না আসে, তাহলে এই পার্টিকুলার যে মানে নির্দিষ্ট, পার্টিকুলার মানে হচ্ছে এটার জন্য, এই সিপিইউর জন্য এটা হচ্ছে নির্দিষ্ট পার্ট। তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ না পাই আর সবগুলো আমরা যদি ভোল্টেজ পাই, তাহলে এই পার্টে আমাদের প্রবলেম, ঠিক আছে। এই পার্টের প্রবলেম কি হইতে পারে, আমাদের যে এই আইসি আছে, আইসিতে প্রবলেম যেটা হইতে, বললেন 1.8, হ্যালো, হ্যালো, 1.8 ভোল্ট যেটা বললেন, হ্যাঁ, হ্যাঁ, যেটা বললাম যে 1.8 অথবা ছোট ভোল্টেজ গুলো না পারলে ওই সেকশনটা খারাপ। এখন একই ভোল্টেজ তো অনেকগুলো সেকশন থেকে আসতে পারে, তখন কিভাবে বুঝবো যে তখন আর তখন আমাদের মেইন, 1.8? হ্যাঁ, একই ভোল্টেজ যদি আমাদের অনেক জায়গা থেকে আসে, অনেক জায়গা থেকে কেন আসবে, আমরা পড়াইছিলাম যে সোর্স কে, সোর্স কে, তাহলে আমাদের সোর্সকে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন হচ্ছে যে আপনি যখন বলবেন যে আমার র্যাম ভোল্টেজ আসতেছে না, আমি র্যাম সব পাইতেছি মেশিন অন, কিন্তু আমি র্যাম ভোল্টেজ পাইতেছি না, তাহলে র্যাম ভোল্টেজের সোর্সকে, র্যাম ভোল্টেজের সোর্স হচ্ছে আমাদের এই এটিএক্স, এই এটিএক্স থেকে এই যে আমাদের এই যে চিপ আছে এই কনভার্ট করার, 5 ভোল্ট থেকে 3 ভোল্টে কনভার্ট করার, বা র্যামের যে সাপ্লাই দিবে, পাওয়ার সাপ্লাই দিবে, সেই একটা চিপ আছে এখানে, সেই চিপে আমাদের ভোল্টেজ আসছে কিনা, এখান থেকে রেসপেক্টেড ভোল্টেজ আসছে কিনা। তারপরে এই র্যাম এই ভোল্টেজ আবার ঠিকমতো গেট হয়ে সেটাকে কনভার্ট করে সে এইখানে 5 ভোল্ট পাস বা 3 ভোল্ট পাস করতেছে কিনা, যেহেতু 1.5 র্যাম বা 1.2 র্যাম প্রয়োজন হয়, তাহলে এখানে তার 3 ভোল্ট প্রয়োজন, তাহলে সেই ভোল্টেজটা এই রেসপেক্টেড ইয়াতে আসতেছে কিনা, সেকশনে, সেকশনের মধ্যে আপার মোস্ট আসতেছে কিনা। যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে আমাদের এইটা চেক করতে হবে, আর এইখানে যদি ভোল্টেজ না আসে তাহলে আমাদের এইটা চেক করতে হবে, আর এইখানে যদি আমাদের ভোল্টেজটা না কনভার্ট হয় সেক্ষেত্রে গেটে কোনো প্রবলেম আছে নাকি সেটা দেখতে হবে, বা এই মসফেটটা আমাদের শর্ট আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তখন আমাদের সোর্স ভোল্টেজটা খুঁজে বের করতে হবে, যে আমাদের প্রথমত এই র্যামের যে ইয়া আছে, স্লট আছে, র্যামের স্লটের 201 না 203-এর মধ্যে আমাদের 1.5 পাওয়া যায়, বা এই কয়েলের মধ্যে আমাদের ভোল্টেজটা পাওয়া যায়। এই কয়েলের মধ্যে যদি আমরা ভোল্টেজটা না পাই তাহলে আমরা দেখব যে আমাদের মানে আমরা ব্যাক ট্রেস করব, ঠিক আছে, এটারে বলা হয় ব্যাক ট্রেস। আমরা যেখানে প্রবলেম সেখান থেকে আমরা পিছনে যেতে থাকবো, হ্যাঁ, এটার পরের স্টেশনটা কি, এটার পরের স্টেশন কি, এটার পরের স্টেশন কি, একবারে আমরা যেখানে সোর্স সেইখানে আমরা গিয়ে অবস্থান করব, যে আমাদের সোর্স ঠিক আছে কিনা। যদি সোর্স ঠিক থাকে তাহলে পরের স্টেশন কে আছে, আমাদের চিপ আছে, চিপে ভোল্টেজটাকে কনভার্ট করে আমাদের 5 ভোল্ট এই আমাদের যে আপার মসফেট এবং লোয়ার মসফেট আছে এবং আমাদের কয়েল আছে সেইখানে দিতেছে। তো চিপ ভালো আছে কিনা, ওকে, চিপ ভালো আছে, তাহলে আমরা আমাদের যে বাক কনভার্টার আছে আপার মসফেট এবং লোয়ার মসফেট, এটাতে আমরা শর্ট আছে কিনা চেক করি, লিকেজ আছে কিনা চেক করি, ঠিক আছে। তো এই ধরনের চেকের মাধ্যমে আস্তে আস্তে আমরা আগাবো, ওকে।
তো যদি ভোল্টেজ সেই এলাকায় সেই সেকশনে ভোল্টেজ না পাই তাহলে সেই পার্টিকুলার বা বাক কনভার্টার নট ওয়ার্কিং, সেই এলাকার আইসি চিপ এগুলা নট ওয়ার্কিং। বুঝা গেছে ভাই? তো এখন আসতেছে আমাদের এটা সিম্বল কি। হ্যাঁ, কয়েল তো আমরা এতক্ষণ পড়লাম কয়েল। তো কয়েলের সিম্বল কি? সিম্বল, কয়েলের সিম্বল হচ্ছে এরকম। এটাই রাখেন কয়েলের সিম্বল। কয়েলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিনোটিং লেটার কি? ডিনোটিং লেটার হচ্ছে এল। কয়েলকে এল দ্বারা প্রকাশ করা হয়। মাদারবোর্ডে আমরা যেই কয়েলগুলা দেখতে পাবো সেটা হচ্ছে কয়েল বা ইন্ডাক্টর, এল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে লোকেশন নাম্বার। হ্যালো, লোকেশন নাম্বার। লোকেশন নাম্বার কি? আমরা বলছিলাম যে প্রত্যেকটা কম্পোনেন্টসের এই সিরিয়ালে আসবে সিম্বল, ডিনোটিং লেটার, লোকেশন নাম্বার, ফাংশন, তারপরে হচ্ছে কিভাবে চেক করব, এই জিনিসগুলাই আসবে। ঠিক আছে? লোকেশন নাম্বার হচ্ছে যে এটার নাম্বার কত, L1000, তার মানে এটার নাম্বার হচ্ছে মাদারবোর্ডে L1000 জায়গায় আমরা গেলে পাবো, স্কেমেটিকে পাবো L1000, আমরা মাদারবোর্ডেও খুঁজবো L1000। ওকে, তারপরে কি এটার ফাংশন তো আমরা অলরেডি পড়ে আসছি যে ডিসি কে সরাসরি সে পাস করে দেয়, ডিসি কে স্ট্রেইট, ডিসি পাইছে সে আউটপুট করে দিবে, ডিসি পাইছে সে আউটপুট করে দিবে। এসি পাইছে তো সে টক্কর শুরু করব, ঠিক আছে, ঝগড়া শুরু করব যে না আমি উল্টা পাশে আসব। আমাদের বাংলাদেশে কি হয়, ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় যে তাড়াতাড়ি যাওয়ার জন্য উল্টা পথে যায় আর টক্কর খায়, ব্যাক ইএমএফ। হ্যাঁ, তো এসি কি করে, তো এসি কে ব্লক করে দেয়। এর মানে হচ্ছে ডিসি পাস ফাংশন। ফাংশন হচ্ছে, ফাংশনগুলা লেখা রাখেন, এটা জরুরি। এক নাম্বার হচ্ছে ডিসি পাস, দুই নাম্বার হচ্ছে এসি ব্লক, এসি কে ব্লক করে দেয়। ঠিক আছে, আর তিন নাম্বারও লিখতে পারেন যে পিওর করে। হ্যাঁ, ঠিক আছে, কারেন্টকে পিওর করে, পিওর কারেন্ট আউটপুটে সাপ্লাই দেয়। ঠিক আছে, কোথায় ইউজ হয়? বাক কনভার্টারে ইউজ। বাক কনভার্টার, বাক কনভার্টার মানে কি, ওই যে দুইটা মসফেট, একটা কয়েল, একটা ক্যাপাসিটর মিলিত হয়ে এবং একটা চিপ, হ্যাঁ, এটা মিলিত হয়ে একটা বাক কনভার্টার তৈরি করে। বাক কনভার্টারের ক্লাস আমাদের আছে। তো আমরা এর কাজ দেখে ফেললাম, এর লোকেশন, ডিনোটিং লেটার, হ্যাঁ, এগুলো সব দেখে ফেললাম। আমরা ব্লক এসি বলছি, এটাকে অপোজও বলা যায়। হ্যাঁ, অপোজ বাধা প্রদান করে, এসি কে বাধা প্রদান করে, ওই একই কথা, ব্লক করে দেয় মানে বাধা প্রদান করে। দেন আমরা এই কয়েল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, আমরা কয়েল থেকে এখন ট্রান্সফারে চলে যাব, ট্রান্সফরমার।
যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ট্রান্সফরমারে চলে যাব, কারণ কয়েল আর ট্রান্সফরমার একই ধরনের, বাট একটু ছোট একটু বড় সাইজ, ঠিক আছে? কয়েল দ্বারাই কিন্তু ট্রান্সফরমার তৈরি হয়। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তো ট্রান্সফরমার কি? অ্যাকচুয়ালি আমি কিন্তু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের ছাত্র না, ঠিক আছে? যা পড়া শিখছি ওইটুকুই আমরা পড়াবো। আমাদের অত ক্যালকুলেশনে জানার দরকার নাই। আমাদের একেবারে এটা যে মানে পরীক্ষায় অঙ্ক দিয়ে পাস করতে হইব ওইরকমও না। জাস্ট এটার ওভারভিউটা আমরা জানবো যে কয়েল কি, কয়েল কেমনে কাজ করে, কি করে, সেই জিনিসটা জানলে আমাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা এখানে কোনো ক্যালকুলেশন বা ইয়া করতে যাব না। দেখাবো কিছু ক্যালকুলেশনের মাত্রা আছে, তো এগুলো দেখাবো, বাট আমাদের এত ক্যালকুলেশনের কোনো মাথায় যাওয়াই দরকার নাই। জাস্ট আমরা জেনে রাখবো যে এটা এই জিনিস, এটা এইভাবে কাজ করে, এটা এখানে দিতে হয়, এই জিনিসগুলো শুধু আমরা এখানে জেনে রাখবো। বাট আমাদের মাদারবোর্ডে প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে? কাজ করতে 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 মানে ফেনা তুলে ফেলতে হবে, আর কোনো কথা নাই। যারা এগুলা না জানে এরাও ভালো কাজ পারে, এগুলা জানার দরকারই নাই, ঠিক আছে? তারা অনেক কাজ পারে, বাট জানার দরকার আছে। কেমন? আপনি জিনিসটা যখন বুঝবেন, আপনি যখন প্রাথমিক স্টেজ থেকে আপনি করতে করতে যাবেন, যখন ওই যে যারা অনেক কাজ করছে তাদের লেভেলে যাবেন, তখন আপনি আপনার মাথায় থাকবে যে আমি তো সবকিছু জানি না, বুঝা করতেছি এবং কাজটা করতে ভাল লাগবো, যেখানে কি হচ্ছে কি ঘটতেছে, ঠিক আছে? সেই জিনিসটা জানি না বুঝা করলে ভাল লাগবো এবং কাজের গতিও বাড়বে, ঠিক আছে? কাজের গতি বাড়ানোর আরো অনেক পয়েন্ট আছে, যেমন আপনার ইয়াগুলা, আপনার যে কাজের যে জিনিসগুলা এগুলা সব সময় হাতের কাছে রাখবেন, ঠিক আছে? এইটাও একটা স্পিড এনে দিবে কাজের মধ্যে, ঠিক আছে? যে আমার টুইজারটা, আমার রাংটা, আমার হট গানটা, আমার মিটারটা, এগুলা হয়তো আমি খুঁজে পাইতেছি না, ঠিক আছে? কাজ দেরি হয়ে গেল। তো এগুলা যখন আপনার সামনে থাকবে তখন আপনার কাজ হবে ফাস্ট, ঠিক আছে? আর যত ফাস্ট আসবে, আবার যত ফাস্ট আপনি ডেলিভারি দিতে থাকবেন, ঠিক আছে, তত কাজ আপনার কাছে ভিড়তে থাকবো। কারণ আপনি একটা লই সারাদিন বসে আছেন, আপনার আর কাজ আর আসবো কোথেকে? আরেকজন কাস্টমার আসছে, আরেকজন বসে আছে, ঠিক আছে, দিতে পারতেছেন না কাজ। ওই যে পিছনের কাজগুলা, ওগুলা কিন্তু জ্যাম হয়ে যেতেছে, রাস্তার মধ্যে যে এরকম জ্যাম হয়, এরকম জ্যাম হয়ে যেতেছে। আপনি যত ফাস্ট ডেলিভারি দিতে পারবেন আপনার কাজের পরিমাণ তত বাড়তে থাকবে। মার্কেটে এখনো অনেক কাজের মানে জায়গা আছে, আমাদের বাংলাদেশে প্রচুর কাজের জায়গা আছে, ঠিক আছে? প্রচুর বলতে প্রচুর, হ্যাঁ, 6 গুণ 10 গুণ কাজের ব্যবস্থা আছে, বাট আমরা সেই পর্যন্ত কেউ যাই না, ঠিক আছে? সো এখন যারা বয়সে কম, যারা একবারে নতুন, হ্যাঁ, তারা কিন্তু এই জিনিসগুলা যদি এখন ভালো করে আঁকড়ায় ধরে, তাদের ভাত মাইনষে খাবে, ঠিক আছে? তারা আরো 10 জন 8 জন 10 জনকে আরো চালাইতে পারবো প্রতিনিয়ত, যদি তারা এই কাজের পিছনে পড়ে থাকে, ঠিক আছে? আশা করি যে আমার হাত দ্বারা অনেকেই তৈরি হয়েছে এ পর্যন্ত, 8-10 জন এই পর্যন্ত তৈরি হয়েছে, তারা প্রত্যেকেই ভালো ইনকাম করতেছে। সো কাজের বিকল্প নাই, এবং আপনারা আপনারা নিজেরাও চাইলে আপনারা এরকম 8-10 জন খাটাইতে পারবেন এক সময়, ঠিক আছে? কোনো ব্যাপার না। ওকে, তো ট্রান্সফরমার কি? হ্যাঁ, ট্রান্সফরমার ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার মিন্স হচ্ছে দুইটা ম্যাগনেটিক কয়েল
একটা সেম ফিল্ডের মধ্যে থাকবে। হ্যাঁ, একটা সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে। কেমন? টু কয়েল মিউচুয়ালি কানেক্টেড উইথ ইন এ সেম ম্যাগনেটিক ফিল্ড, বাট তারা একজনে আরেকজনের সাথে সংযুক্ত থাকবে না। মিউচুয়ালি কানেক্টেড, ঠিক আছে? মিউচুয়ালি কানেক্টেড। যে মিউচুয়ালি কানেক্টেড মানে কি? যে এই বন্ধু, তুমি কিন্তু আমার কাছে 10,000 টাকা নিছো। আচ্ছা, সেই বন্ধু কি করলো? টাকা দিছে। তো সেই বন্ধু কি করলো? বললো যে আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুমি তো আমার কাছে 10,000 টাকা পাও। এটা হচ্ছে মিউচুয়ালি এই কানেক্টেড। আর আরেকটা হচ্ছে যে বন্ধু, দলিলপত্র কইরা একবারে খাতা কলম দিয়া, তোমারও সিগনেচার থাকবো, আমারও সিগনেচার থাকবো, স্ট্যাম্প থাকবো এত টাকার, ঠিক আছে? এটা হচ্ছে একবারে মানে বাউন্ডিং, ছুটে যেতে পারবো না, ঠিক আছে? আর ট্রান্সফরমারটা হচ্ছে জাস্ট মিউচুয়াল কানেক্টেড। তো আমরা একটা দেখাই, একটা কপার ওয়্যারের মধ্যে কিভাবে সেটা থাকে। হুম, এরকম একটা কপার ওয়্যার থাকে, যেটার মধ্যে এইভাবে কপারটা বাউন্ডিং থাকে, ঠিক আছে? তো একে অপরের সাথে কিন্তু তারা কানেক্টেড না। সে এইখানে দূরে আছে, সে এইখানে দূরে আছে। এর মধ্যে কিন্তু ইনসুলেটর দেওয়া আছে, তার সাথে তার কানেকশন নাই, তার সাথে তার কানেকশন নাই। এটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রাইমারি উইন্ডিং উইন্ডিং প্রাইমারি উইন্ডিং বা বাইন্ডিং। আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওন্ড সেকেন্ডারি উইন্ডিং, ঠিক আছে, বা বাইন্ডিং, সেকেন্ডারি বাইন্ডিং। তো এইখানে যখন আমরা প্রাইমারি, যখন এখানে আমরা কারেন্ট দিব, সেটা হবে প্রাইমারি কারেন্ট। এখানে যখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করব, তখন সেটা হবে প্রাইমারি ভোল্টেজ। আর এইখানে যখন আমরা আউটপুট পাবো, তখন সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট। আর যেই এসি কারেন্টটা পাবো, আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের ট্রান্সফরমারে এসি কারেন্ট দেওয়া হয় এবং সে এসি আউটপুট করে, ঠিক আছে? এসি কারেন্ট দেওয়া হয় এবং সে এসি আউটপুট করে। তো এইখানে সেকেন্ডারি উইন্ডিংয়ে আমাদের এসি কারেন্টই আমরা আউটপুটে পাবো। তো এইখানে কি হয়, এইখানে কিভাবে কাজটা হয়, এখানে আউটপুটটা কিভাবে যায়, তার সাথে তার কানেকশন নাই, তার সাথে তার কোনো কানেকশন নাই। সো এটা এখানে কিভাবে হয়, আমি আগেই বলছিলাম যে আমরা একটা ওইখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স দেখাইছিলাম, যেটা দেখাইতেছি এর কারণ আছে। এইখানে যে এর ফ্লাক্স তৈরি হয়, এইখানে যে এর শক্তি তৈরি হয়, এটা কি করে, এই শক্তিটা এই যে এইভাবে গিয়া মিউচুয়াল ইন্ডাকটেন্স এইভাবে গিয়া সে এইখানে পৌঁছায় যায়, পৌঁছায় গিয়া এর যে ইলেকট্রিসিটি আছে এই সেকেন্ডারিতে গিয়া সে এখানে আবার মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়, এবং সে ওই যে প্রথমটাতে যেই রকম ইন্ডাকটেন্স তৈরি হয় এবং ব্যাক ইএমএফ কে সে রুখে দেয়, সেম সেকেন্ডটাতেও সে এরকম ব্যাক ইএমএফ তৈরি করে তার ভিতরেই এসি কারেন্টকে, এই এসির যে এনার্জি তৈরি হয় সেটাকে ইনডিউস করে এবং আউটপুটে এসি কারেন্টটি পাঠায়, এবং সেই এটা হচ্ছে অ্যাডাপ্টারে ইউজ করা হয়। এই এসি কারেন্টটাকে আবার বিভিন্ন কপার ক্যাপাসিটর বা ইয়া দিয়া এটাকে আবার পিওর করে সে আবার ভোল্টেজটাকে কনভার্ট করে 19 ভোল্ট বা 12 ভোল্ট এরকম পাঠায়, ঠিক আছে? A transformer is a static device that transfers electrical energy from one circuit to another circuit. মানে বলছে যে একটা ট্রান্সফরমার স্ট্যাটিক ডিভাইস, যেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ইলেকট্রিসিটি পাস করে, এনার্জি পাস করে থ্রো ইন্ডাকটিভলি
কাপলড কন্ডাক্টরস মানে হচ্ছে ইন্ডাকটিভলি কাপলড। কাপলড মানে কি? আমরা জানি যে কাপল মানে হচ্ছে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা এই ধরনের, ঠিক আছে? মানে জোড়া, হ্যাঁ, কবুতর দুইটা বা এই যে কোনো কিছুই জোড়া হচ্ছে কাপলড। তো এখানে দুইটা কাপলড, দুইটা কয়েলকে যখন একসাথে কাছাকাছি রাইখা এই যে এরকম ইলেকট্রিসিটি থ্রো কইরা ইন্ডাকটিভলি, ইন্ডাকটিভলি কি এখানে যে এই কপার ওয়্যার এবং কপার, এটা তো কপার ওয়্যার, আর এটা হচ্ছে ভিতরে ইনসুলেটর দিয়া একটা কন্ডাক্টর, সেটা লোহা হইতে পারে, ম্যাগনেটিক যে কোনো কিছু হইতে পারে, সেটার মাধ্যমে তাদের মধ্যে মিউচুয়াল একটা কন্ডাক্টেন্স তৈরি করে বিদ্যুৎটাকে এক পাশ থেকে আরেক পাশে পাঠাইতেছে। তো প্রাইমারি ওয়েন্ড এবং সেকেন্ডারি কয়েল দুজনেই আলাদা আলাদা, কারোর সাথে কারো কিন্তু কানেকশন নাই, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তারা বাউন্ড থাকে, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তারা বাউন্ড থাকে, আর কিছুই না। তাদের কাছে কিন্তু তারা কোনোভাবেই কানেক্টেড না। ট্রান্সফরমার্স ওয়ার্ক অনলি এসি কারেন্ট, নট ডিসি। ওকে, এসি অ্যাপ্লাই করার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। আমরা যখনই এসি কারেন্ট এখানে অ্যাপ্লাই করব তখনই সাথে সাথে কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে এবং এর আন্ডারে যে সেকেন্ডারি কয়েল থাকে সেখানে ইনপুট হয়ে যায়, ঠিক আছে? যে সেকেন্ডারি কয়েল থাকে সেখানে ইনপুট হয়ে যায়, এনার্জি তৈরি করে কম থেকে বেশি, আবার বেশি থেকে কম। যদি এখানে আমার আউটপুটে কম ভোল্টেজের দরকার হয় সেক্ষেত্রে সে এখানে ওয়্যারটাকে কম বাউন্ড করবে এবং আউটপুটে কম ভোল্টেজ দিবে। আবার যদি কম ভোল্টেজ থেকে এখানে 230 থেকে আমার 1000 ভোল্টেজ দরকার হয় তাহলে আউটপুটে বেশি বাউন্ড দিবে, বেশি কপার ওয়্যার দিবে, সে বেশি ভোল্টেজ তৈরি করবে। তো এই কনসেপ্টকে বলা হয় ট্রান্সফরমার, ঠিক আছে? এই কনসেপ্টটাকেই বলা হয় ট্রান্সফরমার, যে এক পাশে কারেন্ট কম দিব, আরেক পাশে আমরা বেশি দিব, এবং এটা কন্ডাক্টেন্সের মাধ্যমে একটা ইলেকট্রিক মোটিভ ফোর্স তৈরি করার মাধ্যমে আউটপুটে কম বা বেশি ভোল্টেজ দিবে। এটাকে বলা হচ্ছে যে ট্রান্সফরমার। দিস কনসেপ্ট ইজ কল্ড ট্রান্সফরমার। ছোট আকারে, ঠিক আছে? দুইটা কয়েল একটা পাতের মধ্যে ইনসুলেটিভ দ্বারা দুইজনে মিউচুয়ালি কন্ট্যাক্টেড থাকবে এবং সেখানে ইলেকট্রিসিটি প্রবেশ করাইলে সেখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে এবং ইলেকট্রোমোটিভ ফোর্সের মাধ্যমে সে আউটপুটে কম বা বেশি ভোল্টেজ জেনারেট করবে। দিস ইজ কল্ড ট্রান্সফরমার। বা আউটপুট ভোল্টেজ কি হবে, এর বেশি বা এর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা কি হবে, কম না বেশি, তো এটার বিভিন্ন রেশিও আছে। এই রেশিওর মধ্যে মাধ্যমে এটা বোঝায় যে আউটপুটে কি ভোল্টেজটা যাবে। তো প্রাইমারি ওয়েন্ডিং, হ্যাঁ, প্রাইমারি ওয়েন্ডিং এর মধ্যে কতটা কোর তার পেঁচানো আছে এইটা, সেকেন্ডারি ওয়েন্ডিং এর মধ্যে কতটা তার পেঁচানো আছে, তারপরে হচ্ছে এটার ম্যাগনেটিক, এই যে আমরা ইনসুলেটর এখানে বলতেছি এটার ম্যাগনেটিক কোডটা কি, এটা কি ম্যাগনেটিক না নন ম্যাগনেটিক, এটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তারপরে হচ্ছে এর সাইজের উপরে ডিপেন্ড করে। তো এই ট্রান্সফরমারের বিভিন্ন রেশিও আছে, এই রেশিও অনুযায়ী আউটপুট ভোল্টেজটা কম বা বেশি হয়ে থাকে। তো আমরা এখন একটা চিত্রের মাধ্যমে এই কম বেশি রেশিওটা জানবো এবং আমাদের আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো এখানে আমরা প্রথমত একটা চিত্র আঁকি এরকম। এইখানে হচ্ছে আমরা যদি
230 ভোল্ট এসি অ্যাপ্লাই করি এবং এটা 100 টার্নস, ঠিক আছে, এটা টি মানে হচ্ছে 100 টার্নস এবং এখানেও 100 টার্নস। দেন হচ্ছে আমরা আরেকটা চিত্র আঁকি, এইখানে 100 টি 100 টার্নস 230 ভোল্ট এসি প্রোভাইড করলাম আর এখানে বাউন্ড দিলাম মাত্র হচ্ছে 10 টার্নস, ঠিক আছে। দেন এইখানে আমরা আরেকটা চিত্র আঁকি, এইখানে টার্নস বেশি 1000 টার্নস আর এখানে 100 টার্নস আছে আর এখানে হচ্ছে 230 ভোল্ট এসি। ওকে, তো এখন এই যে তিনটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এই তিনটা চিত্রের মধ্যে দেখেন সবার প্রথম টার্নস হচ্ছে 100 টার্নস এবং 230 ভোল্ট দেওয়া, 230 ভোল্ট। তো এখানে কি হবে, প্রথম চিত্রের আমরা আউটপুট কি হবে, প্রথম চিত্রে 230 ভোল্ট এবং এটা দুইটারই একই টার্নস। সো এখানে যে ইন্ডাকটেন্স তৈরি হবে সেই ইন্ডাকটেন্সের মাধ্যমে সে 230 ভোল্টই এসি পাস করবে। আবার যখন সে এইখান থেকে 230 ভোল্ট দেওয়া হয়েছে এবং 100 টার্নস আছে, এইখানে আছে মাত্র 10, আউটপুটে আছে মাত্র 10। সো এখানে সে কি করবে, এখান থেকে গুণ ভাগ করে এই 0 আর এই 0 কাটা যাবে, মাত্র 23 ভোল্ট এসি পাস করবে, ঠিক আছে। হিসাব করলে তাই আসবে, কিন্তু আমরা ওই অঙ্কে গুণ অঙ্কে ভাগ অঙ্কে কিছু গেলাম না, ঠিক আছে। দেন হচ্ছে এইখানে আবারও 230 ভোল্ট দেওয়া আছে এবং 100 টার্নস দেওয়া আছে, প্রাইমারি, এগুলো কিন্তু প্রাইমারি উইন্ডিং, ঠিক আছে, প্রাইমারি। আর এটা হচ্ছে সেকেন্ডারি, মনে রাখতে হবে, সেকেন্ডারি উইন্ডিং। তো এখান থেকে যদি আমরা এটাকে গুণ ভাগ করি তখন এটা 223 সাথে 30 সাথে আরো দুইটা শূন্য যোগ হবে, 30 ভোল্ট 2300 ভোল্ট এসি। আমরা দিতেছি কত, 230 ভোল্ট এসি আর আমরা আউটপুটে পাইতেছি 2300 ভোল্ট এসি, ঠিক আছে। এটা সমীর আজকে ক্লাসে নাই, সমীর এটা জানতে চাইছিল এটা কেমনে হয়, ঠিক আছে। এই যে এমনে হয় আমাদের, আগে আমরা আগের যে এলসিডি গুলো ব্যবহার করতাম সেই এলসিডির মধ্যে একটা ডিভাইস, একটা পার্ট থাকতো, সেটা হচ্ছে ইনভার্টার, ঠিক আছে। এই বলা হয় যে এই ইনভার্টারের মধ্যে 2500 থেকে 3500 পর্যন্ত ভোল্টেজ থাকে। আপনি যদি ওখানে ভোল্টেজ দিয়া হাত দিয়া ধরেন আপনার হাত পুইরা ঝাঁঝরা হয়ে যাবে। ওই ইনভার্টারের ভিতরে যারা যারা দেখছেন, যারা যারা কাজ করছেন, ওই ইনভার্টারের ভিতরে দেখবেন যে কতগুলা একটা এরকম এই কয়েল দেওয়া আছে, ট্রান্সফরমার দেওয়া আছে, যেটা অনেকগুলা এই ওয়েন্ডিং এর মাধ্যমে দেওয়া আছে। সেইখানে এত ভোল্টেজ দেওয়া থাকে এবং সেই ভোল্টেজের মাধ্যমে আমাদের ওই এলসিডিটা কাজ করে, ঠিক আছে। তো এটাও একটা মেকানিজম আছে যে আমাদের এত ভোল্টেজ দিলে এটা কি টিকবো, এই ডিসপ্লে টিকবো। তো ওইটার মধ্যে একটা মেকানিজম দেওয়া আছে যে ওইটা আবার কনভার্ট করে সে কত ভোল্টেজ পাস করে, সেই ধরনের একটা ভোল্টেজ পাস করে। বাট ওইটা কিন্তু হাই ভোল্টেজ, ওই ইনভার্টারটা কিন্তু হাই ভোল্টেজ। এই ইনভার্টারের মাধ্যমে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটাই দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের খেলা এবং এই ট্রান্সফরমার জাস্ট ইউজ করা হয় আপনার অ্যাডাপ্টারে। আমরা যে ল্যাপটপের অ্যাডাপ্টার, ম্যাকবুকের অ্যাডাপ্টার বা যে কোনো মনিটরের অ্যাডাপ্টার ব্যবহার করি, সেই অ্যাডাপ্টারগুলোতে ব্যবহার করা হয়, সাধারণত এই মাদারবোর্ডে ব্যবহার করা হয় না। ওই আমরা দেখি যে ট্রান্সফরমারে যে ইয়া সেকশনে, ল্যান সেকশনে এক ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়, ওই অত শক্তিশালী না। তো সাধারণত এগুলা অ্যাডাপ্টারে ব্যবহার করা হয় এবং রেশিও ইজ 3 রেশিও, দেখেন এখানে তিনটা রেশিওই ডিফারেন্স, হ্যাঁ। আর রেশিও ডিসাইডেড টু আউটপুট ভোল্টেজ, এই রেশিওই দেখেন এখানে আমি বলছিলাম যে ফার্স্ট প্রাইমারি
উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, তারপরে এই যে এর মাঝখানে কি ধরনের কন্ডাক্টেন্স দেওয়া আছে, এর মাঝখানে কি ধরনের কন্ডাক্টেন্স দেওয়া আছে, ম্যাগনেটিক না নন ম্যাগনেটিক, কোরের সাইজ, তারের সাইজ, তারপরে হচ্ছে যেই কয়েলের পাতগুলা আছে এগুলা কত মোটা না চিকন, ঠিক আছে। এর পারিপার্শ্বিক অবস্থার উপরে আমাদের আউটপুট ভোল্টেজটা ডিসাইড করে, ঠিক আছে। যেমন অ্যাডাপ্টারের মধ্যে আমরা 230 ভোল্ট এসি ঢুকাই, বাট আমাদের 19 ভোল্ট ডিসি পাস করে দেয়। এটাই হচ্ছে ট্রান্সফরমার। ইউজিং অ্যাডাপ্টার, নট ইউজিং মাদারবোর্ড। থ্যাংক ইউ অল। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আমাদের নতুন ভাই এম কে আহমেদ, হ্যাঁ ভাই, ভাই প্রথম ক্লাসে আসছেন, ঠিক আছে, হয়তো অনেক কিছু বুঝবেন না, হ্যাঁ, তারপরেও বলি যে কি বুঝছেন বলেন, বোঝা যায় কিনা অনলাইন ক্লাসে। আর এগুলো হচ্ছে আমাদের একবারে প্রাইমারি ক্লাস। প্রাইমারি বলতে বেসিক ক্লাস চলতেছে, ঠিক আছে। আস্তে আস্তে আমাদের এই যে মাদারবোর্ডের সকল কাজ টাজ আমরা এখানে করবো আর কি। তো বলেন আপনার মতামতটা বলেন যে আপনি কি অনলাইন ক্লাসে কিছু বুঝতে পারতেছেন কিনা বা বুঝতেছেন কিনা, ঠিক আছে। না ভাই ঠিক আছে, আমি বুঝতে পারতেছি, কারণ আপনি যেভাবে একদম ধরে ধরে বিশ্লেষণ করতেছেন একদম ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তা আপনি এখন কি করতেছেন? আপনি কি লেখাপড়া করতেছেন? কোন ক্লাসে কি আসে বিষয়? আমি ভাই বিএসসি কমপ্লিট করছি কিসে? কম্পিউটার সায়েন্স, তো কম্পিউটার সায়েন্স থেকে। গুড। দেখেন এই কম্পিউটার সায়েন্সে যে আমরা 4 বছর বা 3 বছর ডিপ্লোমা করে 4 বছর করে বিএসসি করে, মানে মনে হয় 8 বছরে আমরা কিছুই শিখি নাই। এই 3 মাসে যা শিখবেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিখবেন, বলে দিলাম, ঠিক হ্যাঁ আছে। ভাই ঠিক আছে, আমি হার্ডওয়্যার কোর্স অনেকদিন ধরে খোঁজ করতেছি আশেপাশে। আমি খোঁজ করার পরে আপনি আমাদের কালিয়াকর গ্রুপে পাইলাম, তারপর আপনাকে নক দিলাম, হুম, দেখি কি অবস্থা, কিভাবে কি একটু জানা দরকার, হার্ডওয়্যার রিলেটেড যে সবগুলো জানা দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি আপনার সাথে যোগাযোগ করেন যদি ইচ্ছা থাকে জয়েন করার জন্য, কারণ আমাদের এই যে ক্লাস, এটা তৃতীয় ক্লাস, তাই না? আমাদের তৃতীয় ক্লাস। জি এর আগে আরো 2টা ক্লাস হয়েছে, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে আমাদের মনে হয় রেজিস্টর আর ক্যাপাসিটর সম্বন্ধে। আপনি যদি ক্লাস করতে চান, যেহেতু তৃতীয় ক্লাস আপনি পুরোপুরি করছেন, পরবর্তীতে ক্লাসে যদি এই ডেস্কটপ ক্লাসে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে হচ্ছে অনলি আমরা এখন 5,000 টাকা নিতেছি। আর আমাদের গ্রুপে মনে হয় আজকে দেখছেন এটা আমরা পরবর্তীতে 15,000 টাকা এটা কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। যদি জয়েন করতে চান আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা আপনি আচ্ছা কালকে আমাকে জানাবেন এবং নেক্সট ক্লাসে আপনি পেইড মেম্বার হিসেবে জয়েন করবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লোজ করব। সোহেল ভাই, আজিজ ভাই, পেয়ারলেস গায়েন, কি অবস্থা? হ্যালো।